সুপ্রিয় দর্শক, এসএটিভির রাতের আয়োজন লেট এডিশনে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। আর আজ আমাদের আজকের আলোচনার বিষয় করোনায় ব্যবসার গতি প্রকৃতি। আর আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন বিসিসিআইয়ের সাবেক সহসভাপতি ও দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বিসিসিআইয়ের সাবেক পরিচালক KMS শহীদুল হক, এবং আমার সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বিসিসিআইয়ের সাবেক সভাপতি মোহাম্মদ সবুর খান এবং BGME এর সাবেক প্রথম সহসভাপতি মোহাম্মদ নাসিরুদ্দিন আহমেদ চৌধুরী। আপনাদেরকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই আমি সবুর খান আপনার কাছে যেতে চাই। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আপনি শুনতে পাচ্ছেন আমাকে সবুর খান? শুনতে পাচ্ছি। আমরা যেটি নিয়ে আজ আলোচনা করছি করোনায় ব্যবসার গতি প্রকৃতি। করোনার সময় ব্যবসায়ীদের যে ক্ষতি হয়েছিল বা করোনার সময় ব্যবসায়ী যে মন্দা ভাব ছিল, সেখান থেকে করোনা সংক্রমণ কমা, করোনায় মৃত্যু শনাক্ত দুটি যখন কমে আসছে, সেই অবস্থা থেকে ব্যবসার উন্নতি বা কতটা হয়েছে বা সরকার যেসব সিদ্ধান্ত নিয়েছে তা কতটা সহায়ক ভূমিকা রাখছে ব্যবসাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে, আপনি কি মনে করেন? প্রথম হচ্ছে যে করোনা তো আলটিমেটলি কারো মানসিক প্রস্তুতি ছিল না। সরকার কিন্তু কমপ্লিটলি, আমরা যেটা মনে করি যে প্রস্তুতি না থাকার কারণে, কারণ এটা এমন একটা প্যান্ডামিক ছিল যে এটা কারোর পক্ষেই, কোনো রাষ্ট্রের পক্ষেই কিন্তু আগে প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি। ইভেন আমি যে চায়নার কথাই বলি, চায়না যেভাবে অবিশ্বাস্যভাবে ওভারকাম করতে সক্ষম হয়েছে, তাদেরও কিন্তু প্রস্তুতি ছিল না। তো আমার কাছে যেটা মনে হয় যে ওভারঅল যদি আমরা ওয়ার্ল্ড সিনারিও দিকে তাকাই, তাহলে নিউজিল্যান্ড এবং ভিয়েতনাম ছাড়া আর কোনো রাষ্ট্রই কিন্তু খুব সাকসেসফুলি এটাকে কিন্তু প্রপার প্রিকশন নিতে পারে নাই। তো সেই ক্ষেত্রে আমরা ডেফিনেটলি ব্যবসায় অসম্ভব ক্ষতি হওয়ার পিছনে মূল কারণটাই ছিল যে প্রপার প্রিকশনগুলো না নিতে পারার কারণে। বাট এট দ্য সেম টাইম আমি মনে করি যে গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু আমাদের যে জনবসতি, যেটাকে একটু আগে আমরা যেটা আলোচনা করেছিলাম, যে ঘনবসতির কারণে কিন্তু গভর্নমেন্টের পক্ষেও কিন্তু যেটা লকডাউন দিয়ে যে সুফলটা পাওয়া, সেই সুফলটা কিন্তু নেওয়া সম্ভব না। তার কারণ হচ্ছে আমরা এমন একটা সোসাইটিতে বসবাস করি যে একটা ফ্যামিলির ভিতরে কিন্তু আমাদের জনসংখ্যা অনেক বেশি। আমরা কিন্তু অনেক জায়গায় কিন্তু অনেক জায়গায় আমরা জানি যে বাসস্থানের ভিতরে গাদাগাদি করে থাকতে হচ্ছে। সুতরাং লকডাউন কিন্তু ইন ওয়ান সেন্স কিন্তু বাংলাদেশের জন্য আমার কাছে মনে হচ্ছে যে এটা কোনো সুফল বয়ে নিয়ে আসে নাই। বাট এট দ্য সেম টাইম আমি এটাও বলবো যে বাংলাদেশ, উই আর ভেরি লাকি নেশন, বিকজ আমাদের ইমিউন সিস্টেম অনেক ভালো। সুতরাং আমার কাছে যেটা মনে হয় যে ব্যবসায়ীদের একটা অফুরন্ত ক্ষতি হয়েছে এবং যেটা পুষিয়ে নেওয়াও কিন্তু এখন খুব টাফ হয়েছে। আমরা জানি যে প্রণোদনা থেকে আরম্ভ করে সরকারের পক্ষ থেকে অনেকগুলো ইনিশিয়েটিভ ছিল, কিন্তু ইনিশিয়েটিভগুলো কিন্তু যেটাকে আমরা বলি যে প্রপার যে ডিস্ট্রিবিউশনটা, যেটাকে আমরা বলি গুড গভর্নেন্স বা টেকনোলজিক্যাল প্রপার অ্যাডাপশনের কারণে কিন্তু সেটাও কিন্তু তৃণমূল পর্যায়ে যারা এফেক্টেড তাদের কাছে পৌঁছায় না। বাট এট দ্য সেম টাইম এটাও কিন্তু আমাদের মেনে নিতে হবে, যেমন আজকে আমরাও যদি কথা বলছি টেকনোলজির কারণে, আমরা কিন্তু আজকে দেখুন আমরা অনলাইন প্ল্যাটফর্মকে ব্যবহার করে বাইরে থেকে কথা বলছি। ঠিক একইভাবে শিক্ষা ব্যবস্থা, আপনারা জানেন যে প্রথম দিকে শিক্ষা ব্যবস্থাও কিন্তু কিছুটা হুমড়ি খেয়ে পড়েছিল, বাট পরবর্তীতে কিন্তু টেকনোলজিকে ব্যবহার করে কিন্তু শিক্ষা ব্যবস্থাও কিন্তু মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে। ইভেন এখন খোলার পরে বলা হচ্ছে যে এই ব্ল্যান্ডিং লার্নিং এডুকেশন বা হাইব্রিড সিস্টেমকে কিন্তু অনগোয়িং অবস্থা রাখতে হবে, যেটা ইউজিসি কিন্তু অ্যাপ্রুভ করেছে। ঠিক আমি কথাটা এই কারণেই বললাম, ঠিক ব্যবসায়ীদেরও কিন্তু একইভাবে এখন মেনে নিতে হবে যে আগের যে অবস্থা, সেই অবস্থা কিন্তু ব্যবসা হয়তো আর নাও যেতে পারে। সুতরাং এখানে টেকনোলজির অ্যাডাপশন প্রোগ্রাম, মানসিকতার পরিবর্তন দরকার, এখানে সেফটি সিকিউরিটির ব্যাপারগুলোকে নজর দিতে হবে, এবং সবগুলো ফ্যাক্টরকে নিয়ে কিন্তু আমার মনে হয় যে এক্সপিরিয়েন্সগুলো ইতিমধ্যে প্রায় 2 বছরে হলো, এটাকে মেনে নিয়ে কিন্তু আমাদের আগামীতে অগ্রসর হলেই সম্ভবত এ থেকে উত্তরণ সম্ভব। সবুর খান, আপনার কাছে আবার আসবো আমি, আপনি আমার সঙ্গে থাকবেন। মোহাম্মদ হেলাল উদ্দিন, এই সময়ে ব্যবসা এবং ব্যবসায়ীরা কতটা সুরক্ষিত? ধন্যবাদ আপনাকে। প্রথম আপনি দেখবেন যে আমাদের প্রতিবেশী এবং প্রতিদ্বন্দ্বী দেশের সঙ্গে যদি আপনি তুলনা করেন, আমরা অন্য দেশে ভালো আছি। এই কারণে বলছি, আপনি দেখেন আমাদের প্যান্ডামিক শুরু হওয়ার পরে আমরা কিন্তু সাধারণ ছুটির মধ্যে থাকলাম, এবং মানে জীবন এবং জীবিকার যে এই সমন্বয়টা, এটা মনে হয় যে আমরাই কিন্তু সবচেয়ে ভালো করতে পেরেছি। আপনি দেখবেন যদি হিসাব করে দেখেন যে এই 17-18 মাসের মধ্যে সবচেয়ে বেশি লকডাউন ছিল গত জুলাই মাসে, এবং জুলাই মাসে সংক্রমণের হারটা অনেক বেশি ছিল, মৃত্যুর হারটাও বেশি ছিল।
পরবর্তী পর্যায়ে যখন আবার মাননীয় প্রধানমন্ত্রী খুলে দেওয়ার ব্যবস্থা করলেন, আপনি দেখেন আমাদের মধ্যে কিন্তু এক ধরনের মানে ইমিউন সিস্টেমটা শক্তিশালী হলো, আমাদের সাহসটা বৃদ্ধি পেলো যে না, করোনার মধ্যে যুদ্ধ করে আমাদের বাঁচতে হবে। এবং আপনি দেখেন যে আজকে যদি দেখেন, আজকে প্রায় বোধহয় 2-2.5-তে নেমে এসছে সংক্রমণের হারটা। এটা খুবই সিগনিফিকেন্টভাবে আমরা কিন্তু এই কাজটি করতে পেরেছি। এখন হচ্ছে ব্যবসার বিষয়টা যেটা এসছে জাহিদ ভাই, আমরা কিন্তু ব্যবসায় খুব খারাপ করছিলাম ওরকম না। আমরা গত 10-12 বছর কিন্তু আমরা ব্যবসা মোটামুটি বেশ মানে জোরের সহকারে করছিলাম। কিন্তু প্রবলেম যেটা হয়েছে, এই করোনার সময় এসে আমাদের কিছু কিছু জায়গায় আমরা হোঁচট খেয়েছি। আমাদের কিছু অনেক সময় আমাদের দোকানপাট বন্ধ রাখতে হয়েছে, ব্যবসার ক্ষতি হচ্ছে। পরবর্তী পর্যায়ে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রণোদনা প্যাকেজটা আমাদের দিলেন, সেটা যদি প্রপার ওয়েতে ডিস্ট্রিবিউশন হতো, অর্থাৎ ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র মাঝারিদের মাঝখানে যদি বড়রা যেভাবে পেয়েছে সুযোগটা, সেভাবে যদি ক্ষুদ্র অতি ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীরা পেতেন, তাহলে কিন্তু আমাদের আজকে খুব বেশি কষ্ট পাওয়ার কথা ছিল না। তারপর আপনি দেখবেন যে আমরা ইতিমধ্যে যে কাজটি করেছি, বিভিন্ন মার্কেটে যখন আপনি দেখবেন হোটেলগুলা, সার্ভিস সেক্টরগুলো দেখবেন যে আমরা প্রণোদনা দিচ্ছি। প্রণোদনা কীভাবে? একজন খেলে একজন ফ্রি, অথবা আমরা বলছি যে 70%, 40%, 50% অফ করে আমরা ব্যবসা, আমরা চেষ্টা করছি মানুষকে আবার যাতে মার্কেটমুখী, হোটেলমুখী, সেবামুখী যে প্রতিষ্ঠানগুলো সেখানে নিয়ে আসা, এবং আমরা কিন্তু সাড়া পাচ্ছি। এবং আমি জাহিদ ভাই খুব অনেস্টলি বলি, যদি এইভাবে আমরা আর কিছুটা দিন সুযোগ পাই, যদি থার্ড ওয়েভটা আমাদের না আসে, আমরা কিন্তু ভালো করব, আমরা কিন্তু ঘুরে দাঁড়াবো। নতুন করে যদি করোনার সংখ্যা না যায়, নতুন করে যদি করোনার সংখ্যা। মোহাম্মদ হিলালউদ্দিন, আপনার কাছে আবার আসবো। আমি নাসিরউদ্দিন আহমেদ চৌধুরী আপনার কাছে যেতে চাই। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না, আপনি একটু আনমিউট করবেন আপনার। জি করেছি। জি, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম, করোনায় ব্যবসার গতি প্রকৃতি, আমরা একদম সরাসরি, যেহেতু আপনি বিজিএমই এর নেতা ছিলেন, এবং আপনার কাছে যেটি জানতে চাই যে করোনা শুরুর পর প্রণোদনা প্যাকেজ যেটি হয়, আর্থিক সহায়তার জন্য সবার চেয়ে আগে বা এগিয়ে ছিল এই পোশাক শিল্পে মালিকরা। অথচ আমরা ধরে নিই যে বাংলাদেশে সবচেয়ে বেশি আয় করেছে তারা, বাংলাদেশের অর্থনীতিকে ঠিক রেখেছে, আমরা অনেক কথাই বলি, কিন্তু তাদেরকেই সবচেয়ে বেশি সবার আগে আর্থিক সহায়তা কেন দিতে হলো সরকারকে? ধন্যবাদ আপনাকে। দুইজনের বক্তব্য শুনলাম। আসলে আমরা তো অনেকটা ইউজড যে অভ্যস্ত যে আমরা এই দেশে যখন পলিটিক্যাল আনরেস্ট ছিল, কন্টিনিউয়াস হরতাল ছিল, এগুলো আমরা গার্মেন্টস সেক্টরের লোকজন সবসময় ফেস করেছি। এর মধ্যেও কিন্তু আমরা নিজেদেরকে টিকে রাখার জন্য আমাদের প্রচেষ্টার কোনো কমতি ছিল না। এবারে যখন কোভিড হলো, এই অবস্থাও কিন্তু আমাদের গার্মেন্টস সেক্টরকে আমরা টিকে রাখার জন্য যতগুলো প্রচেষ্টা দরকার সবগুলো আমরা নিয়ে এসেছি। এবং আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি সাময়িক বন্ধ থাকলেও আমরা সরকারের অনুমতি নিয়ে আমরা এটাকে ওপেন রেখেছিলাম, আমরা অর্ডার করেছি এবং সরকারের সহযোগিতাও পেয়েছি যথেষ্ট। সেই দিয়ে আমরা এক্সপোর্ট করেছি। এখন বলা যায় যে আপনার এক্সপোর্ট, আমার টার্গেট যেটা ছিল সেটা আমরা অ্যাচিভ করেছি কিনা। রাফলি ধরি আমাদের $30 বিলিয়ন আমরা এক্সপোর্ট টার্গেট থাকে। এই কোভিডের কারণে সেটাও তো আমরা অ্যাচিভ করতে পারি নাই, কিন্তু আমরা এটার কাছাকাছি পৌঁছছি। প্রায় $20-22 বিলিয়ন আমরা এক্সপোর্ট করতে সক্ষম হয়েছি। এটাতে সরকারের সহযোগিতা ছিল। আপনি প্রশ্ন ছিল আমরা কেন সরকারের সহযোগিতা নিয়েছি। আপনি তো বুঝে দেন, এই কোভিড অবস্থায় আমার লোকজনের স্যালারি বলেন, ঘর ভাড়া বলেন, মেনটেনেন্স বলেন, এগুলো তো আমরা পুরোপুরি আর্ন করতে পারি। যেহেতু আমাদের টার্গেট অ্যাচিভ করতে পারি নাই, কিছুটা কম গেছে, আমাদের খরচ রয়ে গেছে, কিন্তু রিটার্ন অফ ইনকাম এটা আমাদের কম ছিল। কিন্তু আপনারা তো মুনাফা করেছেন সবচেয়ে বেশি, এবং দীর্ঘ সময় ধরেই তো লাভ করেছেন। আপনাদের কি সেই সক্ষমতা ছিল না যে করোনা 1 মাস কি 2 মাস আপনার কর্মীদের আপনারা চালিয়ে নেবেন? না, 1 মাস লাভ আপনি শুনেন, একটা গার্মেন্টস এর আপনি জানেন ভালো করে, একটা গার্মেন্টস এর একটা শিপমেন্ট যদি লস হয়, আপনার সারা বছর যা প্রফিট করি তা একবারে চলে যায়, বেশি লাগে না। একটাতে আমরা যদি লস করি, কোটি কোটি টাকা আমরা লস করি। তো সেখানে আমরা এত টাকা আমাদের শিপমেন্ট করতে পারি নাই। বায়ার আবার ওই যে আপনার
প্রাইস ডিসকাউন্ট চেয়েছে, 50% ডিসকাউন্ট চেয়েছে, অনেক সময় ক্যান্সেলেশন দিয়েছে। আমরা তো এই সময় ফিনান্সিয়াল যে একটা প্রবলেম, সেখানে তো আমাদের কর্মচারীদেরকে তো বেতন দিতে হচ্ছে আমার, নাহলে ওরা খেতে পারবে না, ঘর ভাড়া দিতে পারবে না। যার জন্য আমরা সরকারের সাময়িক একটা সহযোগিতা চেয়েছি। এটা কিন্তু সরকার আমাদেরকে ফ্রি দেয় নাই, মাইন্ড ইট। এটা এইরকম না যে সরকার আমাদেরকে দিয়ে ফেলেছে, এটা আমাদের সরকার লোন দিয়েছে, এটা রিফান্ডেবল। আপনি কি এটা জানেন তো নিশ্চয়ই? জি জি। এটা এরকম না যে সরকার আমাদেরকে একবারে দিয়ে ফেলেছে, এটা আমাদের লোন দিয়েছে। লোন আমরা আবার বাই ইনস্টলমেন্ট পেমেন্ট করতে হবে সরকারকে। তো এটা ইজ এ বিগ হেল্প এট দিস মুভমেন্ট। এটা আমরা সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি, এবং আমরা যারা গার্মেন্টস মালিক, আমরা কিন্তু আবার মার্কেটটাকে ফিরে পাওয়ার যে প্রসেসটা চালাচ্ছে, আমরা বাই দ্য গ্রেস অফ অলমাইটি আমরা সেটা অ্যাচিভ করতেছি এখন। এই হেলাল ভাই যেটা বললেন যে অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক ভালো করতেছি, সত্যি আমরা অনেক ভালো আছি, এবং গ্রামগঞ্জে কোভিড এর এফেক্ট যেটুকু হওয়ার কথা সেরকম হয় নাই। আমরা যারা টাউন ওরিয়েন্টেড তাদের মধ্যে এটা বেশি এফেক্ট হয়েছে, বাট সেটাও আল্লাহর রহমতে অনেক অনেক এখন ভালোর দিকে আমরা আছি। আমরা এখন ফুল গিয়ারে আমরা ব্যবসা বাণিজ্য করে যাচ্ছি, অর্ডার বেশি আসতেছে। চায়না এবং ইউএস এর যে রিলেশন, ওইটার বেনিফিটও কিন্তু আমাদের দিকে আসতেছে। চায়না থেকে অনেকগুলো অর্ডার বাংলাদেশের দিকে এখন টার্ন নিচ্ছে। তো আমাদের ভবিষ্যৎ আমরা আশা করি আমরা খুবই শীঘ্রই 50 বিলিয়ন টার্গেটে পৌঁছতে পারবো। জি। থ্যাংক ইউ। নাসিরউদ্দিন আহমেদ চৌধুরী, আপনি আমার সঙ্গে থাকবেন। আবার আসবো আপনার কাছে। KMS শহীদুল হক বললেন যে আমরা ভালো আছি, আমাদের ব্যবসা ভালো হচ্ছে, তাহলে নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে কি, বা না, অর্থনৈতিক এখানে চাকার গতি আসলে কতটা ঘুরছে? আপনাকে ধন্যবাদ। আসলে গার্মেন্টসে যে আমরা ভালো আছি বলি, এটা রিটেনশন কতটুকু? আপনি যেমন যে টাকাটা ওনারা আর্ন করে, এর রিটেনশন কত পার্সেন্ট, এটা দেখতে হবে। ভ্যালু এডিশন ওনারা কত পার্সেন্ট করেন। কিন্তু আমাদের অন্য অন্য সেক্টরে যেমন পোলট্রি বলেন, ডেয়ারি বলেন, এগ্রিকালচার, এখানে 100% ভ্যালু এডিশন। কিন্তু প্রণোদনাটা পেয়েছে গার্মেন্টস সবচেয়ে আগে। কেন পেয়েছে? তাদের যে প্ল্যাটফর্মটা আছে, BJME, BKME, BTME, এরা স্ট্রং প্ল্যাটফর্ম। যেটা হেলাল ভাই বলছেন যে ওই প্ল্যাটফর্মের জন্য তারা প্রথমেই সরকারের কাছে লবিং করে টাকাটা নিয়েছে। কিন্তু তারপরে তারা কিন্তু টাকাটা ঠিক মতো পেয়েছে, কিন্তু তারপরে অন্য অন্য সেক্টর যারা, তারা কিন্তু ওই প্রণোদনা ঠিক মতো পায়নি। যেটা সৌরভ মেনশন করছে যে এই প্ল্যাটফর্মের জন্যই কিছু কিছু প্রণোদনা সঠিকভাবে পৌঁছে নাই। আদারওয়াইজ কিন্তু আমরা কিন্তু ঘুরে দাঁড়াচ্ছি। নিউজিল্যান্ড, ভিয়েতনামের মতো এখন যেটা নাসিরে বললেন যে চায়না আমেরিকার প্রবলেমের জন্য ওনারা অনেক অর্ডার এসছে, কিন্তু এখন কিন্তু ভিয়েতনাম কিন্তু আমাদের উপরে এগিয়ে আছে। কেন ভিয়েতনামে কেন এগিয়ে থাকবে? আমাদের অনেক গ্রিন ফ্যাক্টরি হয়েছে, অনেক গ্রিন ফ্যাক্টরি আছে। তারপরে আমাদের কেন আজকে 40 বছর বয়স, গার্মেন্টসের বয়স 40 ইয়ার্স, 40 ইয়ার্সের একটা ইয়াং ছেলেকে কেন তার মাকে ভাত দিতে হবে? কেন 40 ইয়ার্সের ইয়াং ছেলেকে মানে আপনাকে সহায়তা করতে হবে? এখন তো ক্রাচে ভোট দিয়ে হাঁটতে হচ্ছে। এই প্রণোদনাটা চাচ্ছে কেন? হ্যাঁ, এই প্যান্ডেমিকে সারা পৃথিবী সাহায্য করেছে, দ্যাটস ট্রু। তাদের একটাই গার্মেন্টসের একটাই হলো যে ধরুন দে আর এমপ্লয়িং এ হিউজ পিপল, দ্যাট ইজ অনলি দ্য ইয়ে। কিন্তু প্রণোদনা তারা পেয়েছে। ওইভাবে প্রণোদনা যদি ডেইরি, পোলট্রি, এগ্রিকালচার এবং সার্ভিস সেক্টর পেত, তাহলে কিন্তু এই করোনাকালীন যে উত্তরণটা আরও ফাস্ট করতাম। সবচেয়ে বেশি প্রয়োজন কাদের ছিল? সবচেয়ে বেশি ছিল যারা রিটেনশন বেশি করে। আপনি এগ্রিকালচার সেক্টর, পোলট্রি, ডেয়ারি যারা রিটেনশনটা বেশি করে, এদের 100% রিটেনশন, মানে তারা 100% ভ্যালু এডিশন করে। সেখানেই আপনার প্রথমে দেওয়া উচিত ছিল যে হ্যাঁ, একটা পোলট্রি ফার্ম, এসএমই সেক্টর বসে গেছে, কেননা আমাদের পলিসিগুলো তো একটু দেখতে হবে। আর আমাদের এই যে গার্মেন্টস আমরা 4.5%-এর কথা বলি, আমাদের এটা যদি আপনি পিছনে যান, অন্য অন্য সেক্টরের চেয়ে গার্মেন্ট সেক্টরের মালিকরা বেশি সংখ্যক ব্যাংকের সাথে জড়িত, ব্যাংকের পরিচালক থেকে আরম্ভ করে। সো তারা এই সুবিধাটা নিয়েছে। আমি বলি না যে হ্যাঁ তাদের হয়তো প্রয়োজন ছিল, তারা নিয়েছে, তারা একটু লোনই নিয়েছে, কিন্তু এই লোনটা কিন্তু অন্য অন্য সেক্টর পায়নি। দোকান মালিক সমিতির সভাপতি হিসাবে হেলাল ভাই বলতে পারবেন না যে কয়টা দোকান তারা পেয়েছে। তাদেরও তো প্রয়োজন ছিল, তাদেরও তো এমপ্লয়মেন্ট ছিল,
তাই না? সেই এমপ্লয়মেন্টের কিন্তু তারাও কিন্তু এমপ্লয়মেন্ট যে যাদের ছিল পেমেন্ট কিন্তু তারা করেছে, তাদের কর্মচারীদের কিন্তু পেমেন্ট করেছে। ওনাদের হয়তো 30 লক্ষ, ওনাদের কিন্তু কম না করেছে। তো এই প্রণোদনা ডিস্ট্রিবিউশনটা ইকুয়াল হলে ভালো হতো। এবং আমিও যদিও ব্যক্তিগতভাবে, আমরা একসাথে যেহেতু ট্রেড পলিটিক্স করি, আমি কিন্তু প্রণোদনার অলওয়েজ এগেনস্টে। আমি প্রণোদনা দিয়ে আপনি কাউকে আগাতে পারবেন না, আপনাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। যেমন ধরুন ডেয়ারি, পোলট্রি, এগ্রিকালচারগুলো নিজের পায়ে দাঁড়িয়ে গেছে, কিন্তু আমরা কিন্তু ফুডে, মৎস্যে আমরা অনেক আগে এগোনো। এখানে একটা প্রবলেম হলো কি, আমাদের ব্যাংকিং সেক্টরটা অর্থোডক্স টাইপের ব্যাংকিং করে। তার মানে কি, আপনি একটা 100 টাকার নোটকে আপনি কিনেন 105 টাকায়, বিক্রি করেন 115 টাকায়। তারপরে 115 টাকা মানে কি, তখন ওই 100 টাকা ভ্যালু হয় 85 টাকা। 85 টাকা ইনভেস্ট করার পরে 115 পরে 120 টাকা প্রফিট করা কোনো প্রোডাক্টে সম্ভব না। এবং হেলাল ভাই তো মানে এই আছেন, ওনারা জানেন যে ইম্পসিবল, সো খেলাপি হয়। কিন্তু অন্যান্য দেশগুলো কিন্তু ব্যাংকিংটা কিন্তু অর্থোডক্স ব্যাংকিং করে না, করে ডেভেলপমেন্ট ব্যাংকিং। এখানেই আমাদের সমস্যাটা আছে। শহীদুল হক, আমরা একটা বিরতি নেব, বিরতির পর আবার আসব। দর্শক, লেট এডিশনে নিচ্ছি একটা বিরতি, ফিরব শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। মোহাম্মদ সবুর খান, শুনতে পাচ্ছেন? যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, করোনায় ব্যবসার গতি প্রকৃতি। আমাদের শহীদুল হক ভাই যেটি বললেন যে আমরা আসলে ব্যাংকিং সেক্টরে বা ব্যাংকিং পদ্ধতি যে কথা বললেন, যেটি যে আসলে এর বাইরে ব্যবসাকে সহজীকরণের ক্ষেত্রে কি ধরনের পরামর্শ আপনার, যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যাতে ব্যবসাটা ভালোভাবে চালিয়ে নিতে পারে, সেজন্য কি নতুন কোনো পরামর্শ দেওয়া যেতে পারে কিনা, যে এই কোভিডকালীন সময়? হলো শহীদুল হক ভাইয়ের বক্তব্য থেকে কিন্তু একটা ব্যাপার খুব ক্লিয়ার, যে আমরা প্রপার ডেটা অ্যানালাইসিস করি না। আজকের পৃথিবী কিন্তু পরিচালিত হচ্ছে, আপনি আপনার টেলিভিশন চ্যানেলের প্রোগ্রামগুলো কিন্তু আপনি অ্যানালাইসিস করেন যে কতজন ভিউয়ার হচ্ছে, কোন টাইমে, কোন সময়ে, কোন প্রোগ্রামটার প্রতি মানুষের আসক্তি আছে, সেইভাবেই কিন্তু প্রোগ্রামগুলো বিন্যাস করা হয়। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, ব্যাংকগুলো কিন্তু এখনো পর্যন্ত ক্রেডিট রেটিং নাই। তারা কিন্তু অ্যানালাইসিস করে না যে শহীদুল হককে যদি আমি লোনটা দেই, তার যে ক্রেডিবিলিটি, তাকে আমি কত কমে লোনটা আমি দিতে পারি। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে প্রণোদনার কথাটাও যেটা হেলাল ভাই বলেন, প্রণোদনাটাও কিন্তু ব্যাংকিং পদ্ধতি যদি ট্রান্সপারেন্ট হতো, তাহলে কিন্তু প্রণোদনাও কিন্তু প্রত্যেকের ঘরে ঘরে চলে যেত। আপনি আমেরিকার কথাই যদি বলেন, ডোনাল্ড ট্রাম্পকে এত বদনাম বলা হয়, ডোনাল্ড ট্রাম্প যে প্রণোদনাটা দিয়েছেন, প্রত্যেকটা মানুষ তার ঘরে ঘরে তার লেটার বক্সে কিন্তু চেক পেয়েছে। একইভাবে কোন প্রতিষ্ঠান কতগুলো লোক এমপ্লয়মেন্ট অপরচুনিটি তৈরি করছে, দোকানগুলো কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এগ্রিকালচার সেক্টর কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের ইম্প্যাক্টটা কতটুকু, সেইভাবে কিন্তু তারা নির্দেশ দেওয়া আছে। এখন যেমন মিলেনিয়াল বেবি যারা আসছে, 2 বছর তাদের ক্ষতি হওয়ার কারণে এখন কিন্তু নতুন সরকার, জো বাইডেন সরকার কিন্তু ডিক্লেয়ার করেছে যে বাড়ি যারা কিনবে তাদেরকে $40,000 তাদেরকে রিবেট দেওয়া হবে। এই ডেটাগুলো কিন্তু আমাদের অ্যানালাইসিস নাই। সুতরাং আমার মূল সাজেশনটা সবসময় যেটা বলে আসি, যেহেতু আমি একজন তথ্য প্রযুক্তির সাথে সংশ্লিষ্ট থাকার কারণে বলবো যে এটার সবচেয়ে বড় ব্যর্থতা কিন্তু আমাদের এই জায়গায়, যে আমরা যদি অ্যানালাইসিস করতে পারতাম যে আমাদের 1000 থেকে 2000 ঘরের ভিতরে আর্নিং ক্যাপাসিটি কতজন লোকের, তারা কোন জায়গায় বসবাস করে, তাদেরকে কি পরিমাণ প্রণোদনা দিলে তারা এখান থেকে রিকভারি করতে পারবে, সেইটা না করার কারণে যেটা হয় যে আমরা অনেক সময় হয়তো ফিঙ্গারিং করি যে হ্যাঁ গার্মেন্ট ইন্ডাস্ট্রির মালিকরাই কিন্তু সবচেয়ে বেশি বেনিফিট পাচ্ছে। বিকজ আমি কিন্তু এখানে বলবো যে এটা কিন্তু তাদের ক্রেডিটও, বিকজ তাদের অ্যানালাইটিক যেটা একটু আগে নাসির ভাই বলেন, তারা কত টাকা রেভিনিউ আনছে, কত টাকা এক্সপোর্ট করছে, কতটুকু তাদের কর্মসংস্থানের বন্দোবস্ত করছে, যেটা নাসির ভাই খুব রাইটলি পয়েন্টেড আউট করেছে যে হরতাল, বিভিন্ন অবরোধের কারণে তাদের কিন্তু একটা ডেভেলপমেন্ট ইকোসিস্টেম কিন্তু দাঁড়িয়ে গেছে। ওইটার কারণে কিন্তু তাদের পক্ষে খুব সহজেই কিন্তু তারা খুব আপনাকে অ্যানালাইসিস গুলি করতে পারে। তো আমি এখানে বারবারই বলতে চাই যে ব্যাংকিং সেক্টর নো ডাউট
সারা পৃথিবীতে কিন্তু ব্যাংকিং সেক্টর একটা অসম্ভব প্রতিশ্রুতিশীল সেক্টর। ব্যবসায়ীরা যেভাবে ইকোনমিতে কন্ট্রিবিউট করে, ব্যাংকিং সেক্টরও কিন্তু হাতে হাত মিলিয়ে ব্যবসায়ীদের সাথে কন্ট্রিবিউট করে। আপনি জাপান বলুন, সব জায়গায় বলুন, গভর্নমেন্ট কিন্তু ডিস্ট্রিবিউশন কিন্তু ব্যাংকের মাধ্যমেই করে থাকে। তো আমাদের এখানে দুর্ভাগ্য হলো সত্য যে আমরা এখনো সেই ইকোসিস্টেম ডেভেলপ করতে পারি নাই। বাট আমার আবারও সাজেশন থাকবে যে আমরা যদি ক্রেডিট ট্রেডিং সিস্টেম, কারণ আপনি মিস্টার জাহিদ খান, আপনার ক্রেডিট ট্রেডিং কত, আপনি কিন্তু প্রাউড ফিল করবেন যে আমি সততার সাথে ব্যবসার প্রফেশনাল দায়িত্ব পালন করছি, আমি ব্যাংকে ঠিকমতো ক্রেডিট কার্ড পেমেন্ট করছি, আমার গাড়ির লোনটা আমি ঠিকমতো পেমেন্ট করছি, আমার মোবাইলটা আমি যে ইএমআই এর মাধ্যমে আমি নিচ্ছি সেটা আমি ঠিকমতো পেমেন্ট করছি। তার মানে ব্যাংকে আপনি যাওয়ার সাথে সাথে কিন্তু ব্যাংকিং অফিসার আপনাকে দেখবে, থ্যাংক ইউ, কনগ্রাচুলেশন মিস্টার জাহিদ সাহেব, ইউর ক্রেডিট ট্রেডিং ইজ ভেরি গুড, হোয়াট উই ক্যান হেল্প, হোয়াট উই ক্যান ডু ফর ইউ। এটা কিন্তু ইন্টারন্যাশনাল প্র্যাকটিসটা পৃথিবীর সব দেশে কিন্তু তাই। কিন্তু আমাদের দেশে দুর্ভাগ্য হলো সত্যি, আমাদের দেশে কিন্তু ব্যাংকিং সিস্টেমগুলো প্রফেশনাল ব্যাকবোনের উপরে দাঁড়িয়ে নাই, ইমোশনাল ব্যাকবোনের উপরে দাঁড়িয়ে আছে। এই জায়গাতে আমার কাছে মনে হয় অ্যাড্রেস করার মতো সময় আসছে। করোনা সম্ভবত এই জায়গাটা ভালো শিক্ষা আমাদেরকে দিয়েছে। জি, সবুর খান আমার সঙ্গে থাকবেন, আপনার কাছে আবার আসবো আমি। মোহাম্মদ হিলাল উদ্দিন, যেটি সবুর খান বললেন যে ব্যাংকিং সেক্টরগুলো অনেকটা ইমোশনাল ব্যাকবোনের কথা বললেন, প্রফেশনাল পেশাদারিত্বের জায়গা থেকে আবেগের কাজ করে বেশি। না জাহিদ ভাই, আমি একটু বলি, আমরা যে গার্মেন্টসের কথা বলি না, গার্মেন্টস খোলা ছিল বলেই কিন্তু আমরা বলতে পেরেছি আমারটা খুলে দেন খুলে দেন খুলে দেন। আজকে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে গার্মেন্টস খোলা ছিল বলেই কিন্তু আমরা কিছুটা সুযোগ পেয়েছি। এবং আপনি যদি দেখেন এইভাবে যে আমাদের প্রতিদ্বন্দ্বী গার্মেন্টসের দেশ কোনটা, সেটা ভিয়েতনাম। আমরা চায়নার সঙ্গে পারবো না, ঠিক আছে, কিন্তু ভিয়েতনামের সঙ্গে যে প্রতিদ্বন্দ্বী দেশ আমাদের ভিয়েতনাম, আমরা কিন্তু মানে 2-3-এর মধ্যেই আছি, প্রতিযোগিতার মধ্যেই আছি। কিন্তু আপনি সেই ক্ষেত্রে আমরা ভিয়েতনামকে যে আবার টপকে যাব না সেটা মানে নিশ্চিত করে বলা যাবে না। নিশ্চয়ই আমরা অনেক এগিয়ে আছি, বিকজ আমরা অনেক ভিয়েতনামের অনেক আগে থেকে আমরা গার্মেন্টস এক্সপোর্ট করি। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে না, আমার অনেক প্রধানমন্ত্রী যে কাজটি করেছেন একে যথাযথ করেছেন। উনি যেটি করেছেন আপনি দেখেন, যেটা নাসির ভাই বললেন যে আমাদের কিন্তু মানে প্রণোদনা মানে আমাদের কিন্তু দেয় না, ঋণ দিয়েছেন। আমি কিন্তু একমত যে ঋণ দিয়েছেন, এবং ঋণের শর্তটা কি যে আমি 4% দিব, সরকার 5% দেবে। আপনি দেখেন এই যে সুবর ভাই বললেন না ডোনাল্ড ট্রাম্পের কথা, ট্রাম্প যে কাজটি করেছে সেটি হচ্ছে টাকা সে ছাপিয়েছে, টাকা ছাপিয়ে সে মানুষকে দিয়েছে। হ্যাঁ, এবং আপনি, আমার এক বন্ধু বলছিল যে হেলাল, আমি 40 বছর যাবো আমি আমেরিকায় কাজ করি, থাকি, খাই, আমার অ্যাকাউন্টে $20,000 জমা হয় নাই। এখন দেখি আমার অ্যাকাউন্টে $20,000 জমা হয়েছে, বিকজ এই করোনার সময় উনি যেভাবে টাকা ঢালছেন তাতে করে মূল্যস্ফীতি হয়েছে। আজকে সারা পৃথিবীতে মূল্যস্ফীতির কারণে ভোগ্যপণ্যের দাম কিন্তু বেড়ে গেছে। আজকে ডলার হচ্ছে একটা আন্তর্জাতিক কিন্তু আমাদের কাছে মুদ্রা। সেই ক্ষেত্রে যখনই ডলার যখন ক্ষতিগ্রস্ত হয়, আমরা কিন্তু সবাই মিলে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আজকে দেখেন সমস্ত আমদানিকৃত পণ্যের দাম বেড়ে গেছে। বাংলাদেশে যেটা হয়েছে, বাংলাদেশ কিন্তু নগদ টাকা মানে এই যে আল্লাহর হস্তে দেয় নাই, আমাদেরকে ঋণ দিয়েছে, সেই ঋণটা আমরা রিপেমেন্ট করবো। সেই কারণে দেখুন বাংলাদেশের মূল্যস্ফীতি কিন্তু এখনও 5.3-এর মধ্যে ধরে রাখা সম্ভব হয়েছে। এই যে অর্থনৈতিক চিন্তা চেতনাটা, এটা আমার মনে হয় যে অন্য দেশ কীভাবে করেছে আমি জানি, বাট আমরা ভালো আছি। আপনি যেভাবে দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা এখন কি, শ্রীলঙ্কা তাদের 100% শিক্ষিত মানুষ, একটি শক্তিশালী অর্থনীতির উপরে দাঁড়িয়েছিল, কিন্তু শ্রীলঙ্কা এখন তাদের অবস্থাটা কি, তাদেরকে আমাদের ঋণ দিতে হচ্ছে। অর্থাৎ এই যে করোনাকালীন সময় যে ম্যানেজমেন্টটা, আমি মনে করি যে বাংলাদেশ অত্যন্ত দক্ষতার সঙ্গে সে ম্যানেজমেন্ট করতে পেরেছে, এবং করতে পেরেছে বলে আমরা কিন্তু এখনও ভালো আছি। তার মধ্যে দু একটি দুর্ঘটনার কথা না বললেই না, তার মধ্যে একটা হচ্ছে ই কমার্স, একটা হচ্ছে ডলারের দাম বৃদ্ধি করা। আপনি বাংলাদেশে এই মুহূর্তে কিন্তু ডলারের দাম বৃদ্ধি আমরা দেখলাম গত 1 সপ্তাহ যাবৎ ডলারের দামের যে ট্রেন্ডটা প্রতিদিনই বাড়ছে, এবং আজকে 91 টাকা। এটা কোনো যৌক্তিক কারণ কিন্তু নাই, কারণ বাংলাদেশ ব্যাংক হচ্ছে এটা রেগুলেটরি বোর্ড। কেন ডলার বেড়েছে তার ব্যাখ্যা বাংলাদেশ ব্যাংকে দিতে হবে। আমরা জানি যখন মানে ডলারের দামটা স্থিতিশীল রাখার জন্য বাংলাদেশ ব্যাংক হচ্ছে নিয়ামক, আমরা মনে করি যে যখন বেড়ে যায় তখন তারা নিজেরা ডলার ছেড়ে বাজারটাকে স্থিতিশীল রাখে। এইখানে যদি খেয়াল রাখতে হবে সরকারকে যে কেউ এখানে কোনো গেম খেলছে কিনা, যে 15 দিনের জন্য হঠাৎ করে এই বাজারটাকে স্টাক করে দিয়ে আমি কিছু টাকা কামিয়ে নিলাম, যেমনিভাবে ই কমার্সের লোকজন করে ফেললো। ই কমার্স আপনি দেখেন ছোট ছোট উদ্যোক্তারা খুব ভালো করেছে, তারা কোনো কাস্টমারের সঙ্গে প্রতারণা করে, যারা ঘরে বসে ই কমার্স করছে, যারা অল্প পুঁজি নিয়ে ই কমার্স করছে, তারা কিন্তু কেউ কাউকে ফাঁকি দেয় নাই। কিন্তু ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে যে ই কমার্সগুলো তৈরি হলো, আজকে আমাদের ইভিলি থেকে শুরু করে অরেঞ্জ থেকে শুরু করে আজকেও দেখলাম কাকে ধরা হয়েছে, এইগুলোর জন্য আমাকে মনে হয় রাষ্ট্রকে আরও সাবধানতা অবলম্বন করতে হবে। যাদের দায়িত্ব সেই দায়িত্ব তারা পালন করবেন। আপনি ই কমার্স একটি প্রতিষ্ঠান, তারা রেজিস্ট্রেশন নেবে বাণিজ্য মন্ত্রণালয়, কেন সে যাবে আইসিটি মন্ত্রণালয়ে, কারণ ওরা হাইয়েস্ট টেকনিক্যাল একটা মন্ত্রণালয় হচ্ছে আইসিটি মন্ত্রণালয়, তা না করে চলে আসলো বাণিজ্য মন্ত্রণালয়। এখানে আসলে কিন্তু বুঝতে হবে যে তার আসলে
উদ্দেশ্যটা কি? এখানে আসা মানেই হচ্ছে মানুষকে প্রতারিত করা। এবং আমরা কি দেখলাম, এরকম অর্থনৈতিক অবস্থার মধ্যে আমরা একেবারে চাইতে একটা অবস্থা, কিন্তু তারপরেও আমরা ভেবেছিলাম যে আমরা খুব দ্রুতই দাঁড়িয়ে যাব। এখন যে মানুষগুলো আজকে লক্ষ লক্ষ কোটি টাকা আজকে যারা প্রতারণার শিকার হয়েছে, তাদের কি অবস্থা? আমি মনে করি যারা এই প্রতারণার শিকার হচ্ছে, ইমিডিয়েট তাদের সমস্ত সম্পদ বিক্রি করে তাদেরকে অন্তত এই টাকাগুলো দেওয়া। এবং আমি মনে করছি এই গত কিছুদিন যাবৎ যারা এই ধরনের ইভেলি বলেন, ই অরেঞ্জ বলেন বা ই কমার্সের সঙ্গে যারা যুক্ত হয়েছেন, তারা কিন্তু খুব পুঁজির মানুষ না, কিন্তু তারা অল্প পুঁজির মানুষ, যার যা কিছু যে লোভটা তারা দেখিয়েছে, 3 লক্ষ টাকার মোটরসাইকেল 70,000 টাকা বিক্রি করে দিচ্ছে, 20,000 টাকার ফ্রিজ তারা 5,000 টাকা বিক্রি করে দিচ্ছে। এই লোভের কারণে, মানে এই ধরনের এক ধরনের মানে ইয়ের কারণে মানুষ কিন্তু সেখানে ইনভেস্ট করেছে, কারণ করোনার সময় কোনো কাজ ছিল না। এখানে অনেক ব্যবসায়ী আছেন, খুচরা ব্যবসায়ী যারা, ওনাদের কোনো কাজ ছিল না, অতএব টাকাটা কোথাও না কোথাও লাগবার চেষ্টা করেছে। তারা এখন নিঃস্ব। কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে সরকারকে এটাও ভেবে দেখতে হবে যাতে দ্বিতীয়বার এই ঘটনাগুলো না ঘটে। আমাদের হয় কি, আপনার ঘটনা ঘটে গেলে পরে কিন্তু আমরা খুব সচেতন হই, আমরা আইন করি, আমরা একে ধরি ওকে ধরি, কিন্তু ঘটনার শুরুতে কিন্তু বোঝা যায় একটা লোক 3 লক্ষ টাকার মোটরসাইকেল উনি 70,000 টাকা বিক্রি করছেন, 20,000 টাকার ফ্রিজ 5,000 টাকা বিক্রি করছেন। এটা কি বোঝার কারো বাকি থাকে যে এত ব্যবসা তো করা যায় না? তাহলে ওরা কিভাবে করছে? অতএব আমার মনে হয় যে রেগুলেটরি বোর্ডগুলো আছে আমাদের বাংলাদেশে, তাদেরকে আরও বেশি অ্যাক্টিভ হইতে হবে এবং তাৎক্ষণিকভাবে যদি তাদের মনে হয় যে না এখানে কোনো রকম মানে ডিস্ট্রশন হচ্ছে, এখানে কোনো ব্যত্যয় ঘটছে, সাথে সাথে সেখানে গিয়ে তারা রেগুলেটরি বডির কথা বলছেন, এটার জন্য ই কমার্সের জন্য কি আলাদা কোনো বডি প্রয়োজন আছে? ডেফিনেটলি। আপনি যেহেতু এটা একটা হাইলি টেকনিক্যাল বিষয়, আপনি যদি বলেন আমাকে যে ভাই একটা ইমেল খুঁজে বের করেন, তো আমার খুব কষ্ট হয়। কিন্তু আমার বাচ্চাকে বলেন, সে কিন্তু ইমেল থেকে শুরু করে সে এখনই সে দেশের বাইরে যা চান আপনি সে কিন্তু বের করে দিবে। এই বিষয়গুলো আমাকে বুঝতে হবে, যেটা হাইলি টেকনিক্যাল একটি বিষয়। এই টেকনিক্যাল বিষয়ের জন্য একটা মন্ত্রণালয় আলাদা করা হয়েছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জয় সাহেবের নেতৃত্বে একটি আলাদা মন্ত্রণালয় করেছে, যেটা পৃথিবীর বহু দেশে হয় নাই। তো এইগুলো ই কমার্স জাতীয় যে সংগঠনগুলো থাকবে যারা ব্যবসা করবে, ডেফিনেটলি তারা আইসিটি মন্ত্রণালয় থেকে তারা রেজিস্ট্রেশন নেবে, তাতে করে তারা বুঝবে যে কারা আসলে কোন উদ্দেশ্য নিয়ে এসছে। এই উদ্দেশ্যগুলো আমরা ধরতে না পারি, আমরা কিন্তু করোনাকালে আমরা কিন্তু আর কোনো রকম মানে দুর্ঘটনা আমরা কিন্তু সহ্য করতে পারবো না। অতএব সরকারকে আমি অনুরোধ করবো এবং যারা রেগুলেটরি বডি যারা আছেন তাদেরকে অনুরোধ করবো জবাবদিহিতার মধ্যে আসেন। কেন কি কারণে এই ঘটনাগুলো ঘটছে আপনাদের চোখের সামনে। এখন যদি বলেন যে হ্যাঁ ভাই আপনি বললেন না কেন, আমার তো বলার কথা না, আমার কাছে কোনো আইন নাই। কিন্তু জাহিদ ভাই, আমি ইচ্ছা করলেই আমি দেখছি আমার চোখের সামনে দুর্ঘটনা ঘটছে, আমি তো পুলিশকে বলতে পারবো হাইস্ট, আমি তাকে কিন্তু শাসন করতে পারবো না, তাকে ধরে নিয়ে এসে আমি তার প্রতিকার করতে পারবো না। এটা যার দায়িত্ব সেই কিন্তু এই দায়িত্বটা পালন করবে। মোহাম্মদ হেলালুদ্দিন, আপনার কাছে আবার আসবো আমি। মোহাম্মদ নাসিরুদ্দিন আহমেদ চৌধুরী, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। যেটি হেলাল ভাই বললেন যে সরকারের নীতি সহায়তা বা সরকারের সহায়তা নিয়ে আমাদের পোশাক শিল্প তার ব্যবসা বাণিজ্যটা ভালোই করছে বা ব্যবসাটা টিকিয়ে রেখেছে, গার্মেন্টস খুলেছে দেখে অন্য প্রতিষ্ঠানগুলো খোলার একটি সুযোগ তৈরি হয়েছে। আপনি কি মনে করেন যে আমরা যে উদ্দেশ্য নিয়ে বা যে ইচ্ছা পোষণ করে গার্মেন্টস খুলেছিল, আমরা কি সেই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পেরেছি? মানে এরই মধ্যে আপনি বলেছেন যে আমরা ভিয়েতনাম থেকে অনেক পিছিয়ে আছি, এটি হেলাল ভাই উল্লেখ করেছেন। ওইটার উপর আসলে আমি শহীদ ভাই একটা কথা বলতেছিল যে গার্মেন্টস সেক্টরে যে অনেক টাকা লোনের ব্যাপারে ওনারা পান নাই। আমরা অ্যাকচুয়ালি যে লোন আমাদের গভর্নমেন্ট দিয়েছিল, আপনি তো জানেন এই গার্মেন্টস সেক্টরে 40 লক্ষ লোককে এমপ্লয়মেন্ট দিয়েছে। এই 40 লক্ষ লোক যদি আমি চাকরিতে রাখতে না পারতাম, আপনি চিন্তা করেন দেশের কি অবস্থা দাঁড়াতো। এই 40 লক্ষ লোককে স্যালারি জন্য যে লোনটা দিয়েছে, সেই লোনটা কিন্তু মালিককে সরাসরি দেয় না, ব্যাংকের মাধ্যমে ওই কর্মচারীদের ডাইরেক্ট অ্যাকাউন্টে সরকার ওদের স্যালারিটা পেমেন্ট করেছে। এটা ওয়ান কাইন্ড অফ রিলিফ, মালিকের কিছুদিনের জন্য হলো ওদেরকে শান্ত রাখা, সঠিক বেতন দেওয়া। এটা মালিক কিন্তু কোনো টাকা ওখান থেকে পায় নাই। এটা একটা আমি ওই শহীদকে একটু জানানোর জন্য, এটা এই যদি 40 টাকা আমি 1 মাসে বেতন না দিতাম তাদের কি সিচুয়েশন হতো, বাংলাদেশে কি সিচুয়েশন হতো, এবং গার্মেন্টস সেক্টরের কি অবস্থা হতো, এবং বাংলাদেশের সিচুয়েশন যে যদি আমরা লায়াবিলিটি ক্রিয়েট হতো ইন্টারন্যাশনালি, এই লায়াবিলিটি আলটিমেটলি বাংলাদেশ গভর্নমেন্টের উপর এসে বসতো। সেটা আমরা ওভারকাম করতে সক্ষম হয়েছে। সেকেন্ডলি যেটা হেলাল ভাই তো ভেরি নলেজেবল ম্যান অলওয়েজ। তো উনি যেটা আমরা ভিয়েতনামের সাথে আমরা ভিয়েতনামের কি বলে আমরা পার ম্যান বা পার হেড যেখানে যে প্রোডাকশন করি, ভিয়েতনামের লোকজন কিন্তু তার ডবল প্রোডাকশন করে।
তাদের টোটাল ওয়ার্কিং ক্যাপাসিটি আমাদের থেকে অনেক বেশি। আমরা কিন্তু এখন আমরা আমাদের লোকজনকে সেইভাবে সেই পদ্ধতিতে তাদেরকে আমরা ট্রেন আপ করতেছি, মডার্ন ইকুইপমেন্ট আনতেছি, এবং আপনি জানেন আমরা অনেকগুলো গার্মেন্টস এখন গ্রিন বলা যায়, গ্রিন চ্যানেল বলে, বা কমপ্লায়েন্স, কমপ্লিট ফুল কমপ্লায়েন্স এখন বাংলাদেশের ফ্যাক্টরিগুলো, সেখানে কিন্তু ট্রেনিং ইজ ওয়ান অফ দ্যাম। সেখানে তাদের স্বাস্থ্য সুরক্ষা রাখা, তাদের কাজে দক্ষতা বৃদ্ধি এবং ইয়ারলি তাদের স্যালারি বৃদ্ধি, এগুলো সব নিয়ে আমাদের গার্মেন্টসটাকে অনেক ভালো করতেছে। 20 বিলিয়ন থেকে আমরা 50 বিলিয়ন যেতে চাচ্ছি, এটা তো ওই সীমাবদ্ধ লোকজনকে নিয়ে করতে চাচ্ছি। আমরা আগে যাচ্ছি, আগে আমরা তৃতীয়তে ছিলাম মাঝামাঝি, এখন আমরা সেকেন্ডে আছি। আমরা আশা করি আমরা ভিয়েতনামকে ক্রস করতে পারবো কিনা আমি বলবো না, তবে সমান সমান যাবার সম্ভাবনা খুব বেশি। আর আমরা গার্মেন্টস সেক্টর এই যে চালু অবস্থায় থাকাতে সব ব্যবসা বাণিজ্য কিছু না কিছু বেনিফিট পাচ্ছে। হেলাল ভাই যেটা বলছে, দোকান মালিক যারা আছেন তারাও কিন্তু এই আমাদের গার্মেন্টসের লোকজন তো ওখানে যে ক্রয় বিক্রি করে, তারাও কেনাকাটি করে, রেস্টুরেন্টে গিয়ে তারা খাওয়া দাওয়া করে, সমস্ত ইকোনমিতে গার্মেন্টস সেক্টরের লোকজনের অ্যাক্টিভিটি কোনো না কোনো ভাবে কাজে আসতেছে। সুতরাং এটা হোল হতো আমাদের বাংলাদেশ ইকোনমি। আপনি বলেছেন বাংলাদেশ আগায় যাচ্ছে, আগায় যাওয়ার পিছনে কিন্তু গার্মেন্টস সেক্টরের একটা বিগ কন্ট্রিবিউশন আছে। ধন্যবাদ। জি, আপনার কাছে আবার আসবো আমি। KMS শহীদুল হক যেটি বলছিলেন, বিশেষ করে আমরা যেটি আলোচনা করছি যে ব্যবসার গতি প্রকৃতি, করোনার সময় কিন্তু একটি ট্রেন্ড চালু হয়েছিল যে ই কমার্স থেকে আপনি জানেন যে অনেক মানুষ নিঃস্ব হয়েছে, প্রতারিত হয়েছে। এটি কি ব্যবসার ক্ষেত্রে, ব্যবসায়ীদের ক্ষেত্রে বড় ধরনের একটি প্রভাব পড়বে না, নেতিবাচক প্রভাব? অবশ্যই পড়বে। কেননা হেলাল ভাই যেটা বলছে যে আমাদের করোনাকালীন সময় আমরা একটু বাসায় ছিলাম, বাসায় থাকার কারণে কি হয়েছে, আমরা খুঁজেছি কি করা যায়। ওইখান থেকে কমার্সের যারা স্মল এন্টারপ্রেনার্স যারা ছিল তারা কিন্তু ভালো করছে, তাদের সম্পর্কে কিন্তু কোনো বদনাম নেই। কিন্তু এই মুষ্টিময় 8-10টা 10-12টা হবে, 10-12টা হবে, এরাই না এটা 100 হবে এখন, ধরা পড়ছে 8-10টা, হ্যাঁ 100 কম হবে। হ্যাঁ, তাহলে যদি তাই হয়, এই 100 কিন্তু কমার্সে কাজ করছে অনেক, এই 100 ভিতরে ধরুন বেশি কাজ, আমাদের ভিতরে একটা লোভ আছে। এটা তো মোটা অঙ্কের টাকা নিয়ে, হ্যাঁ না, আমাদের ভিতরে লোভ আছে। বেসিক্যালি আমরা লোভ করেছি যে আমরা কেন বা 20,000 টাকার ফ্রিজকে আমি 5,000 টাকায় পাওয়া যায়, এটাতে আমরা কেন জাম্প করব? এটা আমাদের জাম্প করা আমি একটু আপনার সঙ্গে মানে এই কথাটা আমার কাছে অনেক কষ্ট লেগেছে বলে আপনার সঙ্গে সরি আমি করলাম। আপনি দেখেন এই 150 টাকার তেল বিক্রি করতেছে টিসিবি 100 টাকায়, ভোজ্য তেল 155 টাকার তেল বিক্রি করতেছে 100 টাকা। হ্যাঁ রাইট। 80 টাকার 90 টাকার চিনি টিসিবি বিক্রি করতেছে 50 টাকা। তাহলে কি সে সেখানে যাবে না? এটা হচ্ছে অন্য বিষয়, এখানে কিন্তু লোভের বিষয় না। আমি যখন সুযোগ পাবো সুযোগের ব্যবহারটা আমি করার চেষ্টা করবো। বলেন আপনি বলেন। না ঠিক আছে, আমি সুযোগ তৈরি হবে কেন, সুযোগটা এটা ধরুন 1,60,000 টাকার একটা যে একটা মোটরসাইকেল, সেটা 70,000 টাকা পাওয়া যাবে। কেন পাওয়া যাবে? যদি আমরা যাচাই করতাম যে ভদ্রলোক এটা যারা অনেকে ইনভেস্ট করছে বেশি, যেমন 10টা মোটরসাইকেল কিনেছে, এরাই ধরা পড়েছে বেশি। সিঙ্গেল কিন্তু খুব বেশি হয়নি, 10টা মোটরসাইকেল যারা কিনেছে তারাই ধরা পড়েছে। যারা 10টা মোটরসাইকেল কিনতে যায় তার তো কিছুটা জ্ঞান থাকা উচিত যে আমি 10টা মোটরসাইকেল আমি এই সেম ব্র্যান্ডের 1,60,000 টাকা দামে আমি 70,000 কীভাবে পাবো? এখানেও একটা সমস্যা আছে। এটা আমি বিতর্কে যাব না। আমি যেটা বলতে চাচ্ছি যে করোনার পরে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে যে সমস্ত প্রণোদনাগুলো দিয়েছেন, যেমন গার্মেন্টসকে দিয়েছেন, আমি ব্যক্তিগতভাবে প্রণোদনার এগেনস্টে, কিন্তু প্রণোদনা দিয়েছে। কারণ একটা 40 বছরের যুবককে হাঁটতে শেখানো উচিত না, কিন্তু অন্যান্য দেশ দিয়েছে অন্যান্যভাবে। অন্যান্য দেশ কিন্তু সারা পৃথিবী কিন্তু প্রণোদনা দিয়েছে। কারণ এইটা সবুর ভাই যেটা বলেছেন যে সারা পৃথিবী কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মে চলে গেছে, এবং এটা কিন্তু আপনি বন্ধ করতে পারবেন না, এটা থাকবে, এই সিচুয়েশনটা থাকবে। আমাদের লাভ হয়েছে কি, এই ডিজিটাল ট্রান্সফরমেশন মনিটরিংটা এসছে, মনিটরিংটা বাড়াতে পারি, এবং এইটাকে যদি আমরা এগিয়ে নিয়ে যাই, এই করোনাকালীন সময়ে যে সমস্যাগুলো হয়েছে সেগুলো আমরা ওভারকাম করতে পারি। যেখানে আপনি তথ্য প্রযুক্তির ব্যবহারের কথা বলছিলেন, যেখানে স্বচ্ছতা আসার দরকার ছিল বা তথ্য প্রযুক্তির সবচেয়ে স্বচ্ছতা নিশ্চিত করা যায়, সেখানে সেটি না হয়ে মানুষ কিন্তু প্রতারিত হচ্ছে। হ্যাঁ, প্রতারিত হচ্ছে। এই জায়গাগুলোতে তো এখানে দেখেন যেটা আমাদের সরকারের কিছুটা ভুল আছে, যেমন ধরেন
আইসিটি মিনিস্ট্রিকে দায়িত্ব দেওয়া উচিত ছিল, যেটা সেলাবে বললেন, এই ই কমার্সের রেজিস্ট্রেশনের জন্য, ই কমার্সের জন্য। এটা করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয় সে এক্সপার্টাইজই নাই, এটা ধরার মতো এক্সপার্টাইজই নাই। এখন তারা একটা ই কমার্স অথরিটি করতেছে, মানে কয়েক লক্ষ লোক প্রতারিত হওয়ার পর, নিঃস্ব হওয়ার পর এখন একটা করতেছে। আমাদের একটা জিনিস, আমরা সবসময় প্রোঅ্যাক্টিভ হই না, একটা ঘটনা ঘটার আগে কিন্তু আমরা যাই না। এই যে ই কমার্স নিয়ে যে কথাবার্তা কিন্তু আরও 6 মাস আগেতে শোনা যাচ্ছে, কিন্তু এটা 6 মাস আগে যদি আপনি আটকাতেন তাহলে কিন্তু আরও কিছু লোক প্রতারিত কম হতো। এখানেও আপনার যে আমি একটা কথা বলেছিলাম যে অর্থোডক্স ব্যাংকিং, ডেভেলপমেন্ট ব্যাংকিং, আমাদেরকে কিন্তু ব্যাংকিং সেক্টরে মানে আপনার কস্ট অফ ডুইং বিজনেসটা আমাদের এখানে হাই। আজকে দেখুন গার্মেন্টস মালিকরা যে 4.5% পেয়েছে, আরও তারা আগে কিন্তু একটা লোন পেত 7%-এ, সেটাও কিন্তু অনেক বেশি। সারা পৃথিবীতে 7% বা 5%-এ কোনো লোন নাই। সব জায়গায় লোনের সর্বোচ্চ ডেভেলপ যারা, এই যে কোরিয়া বলেন, ভিয়েতনাম বলেন, চায়না বলেন, 2.5-3%, কিন্তু আমাদের দেশে 12-13-14%। তাহলে কীভাবে প্রফিট করবে? আজকে যে নাসির ভাইরা যে টাকাটা ব্যাংক থেকে নেয় তাকে শোধ করতে হয়, সেটা যদি 9%ও দিতে হয়, 9% তো কম না। সেখানে ভিয়েতনাম যদি 3.5%-এ, একজন উদ্যোক্তা যদি 3.5%-এ যায়, তাহলে তার জন্য গ্যাপটা 6%। সো এইখানেও সরকারকে চিন্তা করতে হবে এবং প্রণোদনাগুলো আমরা দাঁড়িয়ে যাব। আমি বিশ্বাস করি যে আমাদের বাঙালিদের একটা ইনহেরেন্ট গুণ আলো, যা দাঁড়ানোর জন্য যে সংগ্রাম চেষ্টা, এবং সেখানে এখানে যে সেক্টরে আমাদের হেল্প করা উচিত এই মুহূর্তে, সেটা হলো এগ্রিকালচার, পোলট্রি, ডেইরি। এবং এই জিনিসটাতে যদি আমরা এগোতে পারি, তাহলে আমার মনে হয় যে মানে পণ্যের যে মানে এখন দেখবেন 60% লোক কিন্তু আপনার এগ্রিকালচার ডিপেন্ডেন্ট, 60%। শহীদুল হক, আমরা আরেকটা বিরতি নিব। দর্শক, লেট এডিশনে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভি রাতের আয়োজন, লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। নাসিরউদ্দিন আহমেদ চৌধুরী, শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম, করোনায় ব্যবসার গতি প্রকৃতি। সামনের দিনগুলোতে, বিশেষ করে করোনা যখন একটু কমে আসছে, সামনের দিনগুলোতে ব্যবসাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা যে নীতি সহায়তা সরকার দিয়েছে বা ব্যাংকিং সেক্টর যে সহযোগিতা দরকার, এর বাইরে আসলে জটিলতা, আর কোনো জটিলতা আছে কি না ব্যবসাকে সহজীকরণ করার ক্ষেত্রে? কারণ ব্যবসায়ীদের আরও অনেক কিছু সহায়তা দরকার হয়ে থাকে সেসব ক্ষেত্রে। সেই সব সেক্টরে কোনো পরামর্শ আছে কিনা বা সংস্কার প্রয়োজন কিনা? আমার স্পেশালি গার্মেন্টস সেক্টরের কথাই আমি বলি। গার্মেন্টস সেক্টরে যে সমস্ত প্রবলেম আমরা ফেস করেছিলাম, তার মধ্যে ছিল একটা যে বায়ারদের ডিসকাউন্ট। বায়াররা বাংলাদেশ ভিজিট করতে চায় নাই, এটাকে রেড জোন হিসেবে ডিক্লেয়ার করেছিল। সেই রেড জোন থেকে আমরা মোটামুটি অনেকটা ওভারকাম করেছি। কোভিড কে যেটুকু ছিল সেটা মোটামুটি কন্ট্রোল হয়ে আসতেছে। ভ্যাকসিন অনেক বেশি আসতেছে বাংলাদেশে। সেদিন আমি দেখলাম প্রায় আড়াই কোটি ভ্যাকসিন আমাদের দেশে মানুষ নিয়েছে এবং ফার্দার ভ্যাকসিন আসতেছে। ওভারঅলি সবগুলো মিলে যে একটা সিচুয়েশন ছিল, বায়াররা আসতে চাইতো না, এখন তারা আসতেছেন দেশের মধ্যে, আমাদের দেশে ভিজিট করতেছেন এবং অর্ডার ফ্লোটাও বেড়েছে। এর দ্বারা আমরা বুঝতেছি যে আমাদের ফিউচার টাইমটা খুবই ভালো যাবে বলে আমরা বিশ্বাস করি এবং আমরা অর্থনীতিতে আরো বেশি অবদান রাখতে পারবো। এবং আমরা চাই না শুধু যে গার্মেন্টস সেক্টর না, যে দোকান মালিক সমিতি বললেন, যে পোল্ট্রি ফার্মের কথা বললেন, আমরা সবাই মিলে এই দেশটাকে উন্নতির দিকে নিয়ে যেতে হবে। এটা আমাদের প্রসেসটা থাকবে ওইটাই। সেখানে আমাদের অতীতে যে সমস্ত আমরা প্রবলেম ফেস করেছি, যেগুলো বাধা আমাদের সামনে আসছিল, সেগুলো আমরা ওভারকাম করে আগামী দিনকে আমরা একটা উন্নত দেশের দিকে নিয়ে যাবার যে সমস্ত ব্যবস্থাগুলো, সেগুলো আমরা যাব। আর একটা জিনিস এখানে আমাদের যে সবুর ভাই বলে গেলেন যে অটোমেশন, সিম্পলিফিকেশন, জি, ট্রান্সপারেন্সি,
কন্ট্রোল ম্যানেজমেন্ট এগুলো অত্যন্ত প্রয়োজন। যে কেন আজকে জানেন বাংলাদেশে কত মানুষ আছে, পপুলেশন কত, এটা গভর্নমেন্টের কোন স্ট্যাটিস্টিক রিপোর্ট আছে বলে আমি জানি না একুরেট। আপনি যদি গভর্নমেন্ট কিছু করতে চায়, প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে যদি তাদের বার্তাগুলো পাঠাতে চায়, কতজন লোক কিভাবে পাঠাবে? যেমন বিদেশে গেলে প্রত্যেকের একটা আইডি কার্ড থাকে, একটা নাম্বার থাকে, আপনি সেখানে যদি দেখেন আমার সমস্ত কিছু বিস্তারিত জিনিস আপনি জানতে পারবেন। সেটা বাংলাদেশে সম্ভব না। আমি আপনাকে বলি, একটা ভোটার কার্ডের জন্য আজকে আমরা 3-4 বছর পিছনে দৌড়াচ্ছি, এক সময় একটা কথা বলে, এবং তাদের গরজের নাই, তাদের দায়িত্ব নাই যে আমাদের ভোটার কার্ডটা আমাদের হাতে তুলে দেবে। এই সিচুয়েশন গুলোকে আমাদের, এটা আমি এক্সাম্পল, ব্যাংকে যান একটা অ্যাকাউন্ট করতে, বিরাট 2টা পাতা দিয়ে দেবে, আমাকে ফিল আপ করার জন্য 3 দিন লাগবে। এগুলো আবার তাদেরকে স্যাটিসফাই করতে হবে, 10টা সাইন করবে, তারপর আবার অ্যাকাউন্ট ওপেন করবে। জি এই যে সিম্পলিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার কান্ট্রি। বন্দরের প্রবলেম আছে, কাস্টমস প্রবলেম আছে, এগুলো কোনো শেষ নাই। আবার ইমপ্রুভ হচ্ছে না তাও বলা যাবে না, কিন্তু যে স্পিডে হওয়ার কথা সেই স্পিডে হচ্ছে না। জি তো আমরা সবাই যদি নাসিরউদ্দিন আহমেদ চৌধুরী, হাতে সময় কম, আমরা আলোচনা আমরা শেষ ভালো করব। করবো। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনা যোগ দেওয়ার জন্য। মোহাম্মদ হেলালুদ্দিন, যেটি নাসিরুদ্দিন আহমেদ চৌধুরী বলছিলেন যে অনেক জটিলতা আছে, বন্দরে আছে, রপ্তানির ক্ষেত্রে, কাস্টমসে, ব্যবসায়ীদের জন্য একটি স্বস্তিকর পরিবেশ ফিরিয়ে আনার জন্য সরকারকে এই মুহূর্তে আসলে কোন বিষয়টাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত? হ্যাঁ, নাসির ভাই যেগুলো বলেছেন এগুলো তো আসলেই এগুলোই ঘটছে, তা ঘটছে না তা না। আপনি ধরেন এই করোনার সময় আমরা 17-18 মাস কাজ করতে পারি নাই। আপনি এখন সরকারের একটা অফিসে যাবেন, গিয়ে দেখবেন যে ওনার হয় সার্ভার নষ্ট, বলবে যে না আমার তো ভাই নাই, নেট নাই, এই নেট কাজ করছে না, অথবা পদস্থ কর্মকর্তা যিনি উনি ছুটি নিয়ে চলে গেছেন, উনি নাই, উনি 3 দিনের ছুটিতে আছেন। আমার সপ্তাহ হলো 5 দিনের, এখন সেখানে 3 দিন উনি ছুটিতে থাকবেন, আমি কাজটা করবো কখন? এই সমস্ত বিষয়গুলো কিন্তু আসলে সরকারের এখনই করা দরকার, যে আসলে একজন সরকারি কর্মকর্তা গত 16-17 মাস কিন্তু ওনারা খুব বেশি কর্মে ছিলেন না, বিশেষ করে মিডিয়া কর্মকর্তা যারা। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে অবশ্যই হ্যাঁ যাবেন, ছুটিতে যাবেন যদি অত্যাবশ্যকীয় হয়, আদারওয়াইজ উনি ছুটি নিয়ে চলে যাবেন, আমরা কাজ করতে পারবো না। এই কাজগুলো আসলে খুবই দেখভাল করার দরকার। আজকে পোর্টে যাবেন, সেখানে এক ধরনের যানজট আছে। আপনি এই যে বললাম না, ডলারের দামটা বেড়ে গেল, ডলারের দাম বাড়লো, আবার 7 দিন পরে কমে আসবে। কেন এই 15 দিনের জন্য 20 দিনের জন্য ডলারের দাম বাড়লো, তা কেউ কি জবাবদিহি করবে না? আপনি যেটা শহীদ ভাই বললেন, আপনি রাস্তাটা মিউনিসিপ্যালিটি দেখভাল করে, ওখানে ম্যানহোলটা নাই, আপনি গিয়ে ওখানে গর্তে পড়ে গেলেন, আপনি কেন বলবেন নাকি যে আপনি চোখের মাথা খাইছেন, আপনি কেন গর্তের মধ্যে পড়ে গেলেন? দেখার দায়িত্বটা কার ছিল? সিটি কর্পোরেশনের। তাহলে এই যে ই কমার্স বলেন, ই ভ্যালি বলেন, বা অন্য অন্য যারা এই প্রতারণাটা করলো, কে দেখভাল করার কথা ছিল? রাষ্ট্র ব্যবস্থা তো এখানে কেউ না কেউ তো দেখভাল করবে, তাকে তো জবাবদিহিতার মধ্যে আসতে হবে। কই আমাদের জবাব দিতে কাউকে দেখি না। আমরা প্রশ্ন করি, ঘটনা ঘটছে, আমরা দেখছি কাউকে ধরে নিয়ে যাচ্ছে, কাউকে জেলখানা দিচ্ছে, কিন্তু এই যে জবাবদিহিতা একটা নির্দিষ্ট সংগঠনের বা নির্দিষ্ট এজেন্সির জবাব দিতে থাকতে হবে, সেটা কিন্তু আমাদের নাই। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো আমাদের প্রত্যেককে, কারণ উনি যেভাবে রাষ্ট্রটা চালাচ্ছেন, যেভাবে আমাদেরকে ভিশন দেখিয়েছেন, আমরা চাই প্রত্যেকে জবাবদিহিতার মধ্যে আসুক, এবং কার কি সমস্যা, সমস্যার পরে ওনাকে ব্যাখ্যা দিতে হবে কেন এই সমস্যাটা ঘটলো। উনি ব্যাখ্যা দেবেন না, হ্যাঁ, আর ব্যাখ্যা সব দিন শেষে ব্যবসায়ীকে দিতে হবে। হ্যাঁ, এইটা আসলে আমার মনে। মোহাম্মদ হেলালুদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময়কে আমরা আলোচনা শেষ করব। সবুর খান, শুনতে পাচ্ছেন আপনি? জি আমি শুনতে পাচ্ছি। যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, আমরা শেষ দিকে চলে এসেছি আলোচনার। জবাবদিহিতা প্রয়োজন সংশ্লিষ্ট দপ্তর বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। আমাদের করোনা আসলে আমাদের ব্যবসা বাণিজ্য, সার্বিক জীবনযাত্রা সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কতটা ঝুঁকিতে ফেলেছে, বা আগামী দিনগুলোতে ব্যবসা বাণিজ্যের গতি পরিবর্তিত হয়ে আবার ই কমার্সের মতো এরকম কোনো সংশ্লিষ্ট যারা থাকবেন তাদের জন্য কি বার্তা আসলে, যে মানুষ যাতে প্রতারিত না হয়, মানুষের স্বচ্ছতা জবাবদিহিতার মধ্যে নিয়ে আসার ক্ষেত্রে আর কি করা প্রয়োজন? একটা ব্যাপার হচ্ছে, টেকনোলজির কোনো বিকল্প নাই, গুড গভর্নেন্সের কোনো বিকল্প নাই। হেলাল ভাই যে কথাটা বললো, আমি হেলাল ভাইয়ের কথার সাথে ইকো করে বলতে চাই। যেমন আমি একটা উদাহরণ তুলে ধরছি যে আমরা কোনো একটা মন্ত্রণালয়ের কাজের ব্যাপারে গত 3 মাস যাবৎ যিনি কাজটা ফাইলটা ফুট আপ করবেন, উনি ওনার ফ্যামিলি করোনায় আক্রান্ত, সেই জন্য উনি আইসোলেশনে আসছেন, উনি অফিসে আসছেন না। পরবর্তীতে মাশাআল্লাহ উনি আসলেন, এবার ওনার ঊর্ধ্বতন যিনি কর্মকর্তা ফাইলটা ফুট আপ করছে, উনি করোনায় আক্রান্ত।
15 দিন উনি তারপরে ফিজিক্যালি ফিট না, চলে গেল 1 মাস। তারপরে যিনি বস, যে মূল টপ বস, যিনি টপ বসের ফ্যামিলি আক্রান্ত, ফ্যামিলি 10 জন সবাই নাকি আক্রান্ত। তো সবাই আক্রান্ত হওয়ার পর আরো উনি টাইম করলো যে আগামী 3 দিন পরে এটা হবে। 3 দিন পরে উনি জানাইলো ব্যাড লাকলি উনিও আক্রান্ত। বাট হু উইল আইডেন্টিফাই ইজ ইট ট্রু অর নট? কে এটা আমার জবাব দিই? তার মানে কি আমার কি চেইন অফ কমান্ড নাই? আমার কি কোনো রকম গুড গভর্নেন্স নাই? এই যে প্রবলেমটা হচ্ছে, এই জায়গাটাতে কিন্তু আমাদের অ্যাড্রেস করার কিন্তু সময় আসছে। কারণ আপনি, ইট ইজ ট্রু যে আমরা প্রাইভেট সেক্টরে যখন আমাদের একজন স্টাফ আমাদেরকে বলে যে আমি সিমটমটা আমার আসছে, আমরা কিন্তু বলি তুমি বাসায় থাকো, কিন্তু আমরা সাথে সাথে বলে দিই টেস্ট করো, টেস্ট করে রিপোর্টটা আগে পাঠাও। ইফ ইউ আর রিয়েলি এফেক্টেড, টেক ইউর কোয়ারেন্টাইনে যাও। তো তুমি এফেক্টেড না হও তাহলে অফিসে আসো। তার মানে কি হচ্ছে, এখন আপনি কিন্তু দেখুন যে আমরা অফিস কিভাবে চালাচ্ছি। আমরা অফিসটা কিন্তু চালাচ্ছি, আমাদের কাছে কোনো একটা ফাইলে যদি অ্যাপ্রুভাল আসে, উইদিন ফিউ সেকেন্ড আমরা অ্যাপ্রুভালটা দিতে পারি। আই হোপ দ্যাট হেলাল ভাই বা শহীদ ভাই, আমার নাসির ভাই, সবাই আমরা মোবাইল থেকেও কিন্তু আমরা উইদিন থ্রু আওয়ার সিস্টেম আমরা কিন্তু ইনস্ট্যান্টলি অ্যাপ্রুভাল দিচ্ছি। কতক্ষণ ফাইলটা আমাদের কাছে পেন্ডিং থাকছে সেটা কিন্তু সিস্টেম কিন্তু আইডেন্টিফাই করে দিচ্ছে। আমি নির্দিষ্ট টাইমের পরে যদি আমি করি, আমার কিন্তু ট্র্যাকিং সিস্টেম বলে দিবে যে আমার ফাইলটা কিন্তু 1 ঘন্টার বেশি বা 2 দিনের বেশি আমার কাছে আটকে ছিল। তাহলে গভর্নমেন্টের কিন্তু প্রত্যেকটা জায়গা, আমি শুধু গভর্নমেন্টের কথাই বলছি না, আমি সেই সাথে সাথে গভর্নমেন্টের সাথে সাথে অন্যান্য বোর্ডের কথা বলছি। একটু আগে হেলাল ভাই যেটা সিটি কর্পোরেশনের কথা উদাহরণ বলেন, নাসির ভাই যেই কথাগুলো বলবেন, বোর্ড থেকে আরম্ভ করে প্রত্যেকটা ফ্যাক্টরে কিন্তু খুব সহজেই কিন্তু করতে পারেন। আপনি আজকে ফেডেক্সে ডিএসএল এ আপনি যদি একটা প্রোডাক্ট দেন, আপনি 2 মিনিট পরে আপনি ট্র্যাক করতে পারবেন প্রোডাক্টটা কোন জায়গায় কতক্ষণ আটকে আছে। তাহলে আমরা কেন এটা পারছি না? আমাদের এই জায়গায় ব্যর্থতাগুলো কোথায়? কেন আমরা একটা ফাইল ট্র্যাকিং করতে পারছি না? কেন একটা প্রসেসকে আমরা আইডেন্টিফাই করে সলিউশন দিতে পারছি না? এবং করোনা তো আমাদেরকে সুযোগ দিল। 2 বছর আমাদেরকে কিন্তু টেকনোলজি অ্যাডাপশন করার এবং স্পিড করার জন্য, গুড গভর্নেন্স করার জন্য, অ্যাকাউন্টেবল করার জন্য, প্রফেশনাল করার জন্য সব রকম কিন্তু সুযোগ আমাদের দিয়েছে। এখন যদি ব্যবহার আমরা না করি তাহলে দেশ উন্নত হচ্ছে, নো ডাউট। আমি হেলাল ভাইয়ের সাথে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু করোনার ভিতরে উনি সময় দিয়েছেন, বাট অন্যরা কি করলেন এই জিনিসগুলো সম্ভবত একটু আইডেন্টিফাই করা উচিত। মোহাম্মদ সবুর খান, আমরা আজ আলোচনা শেষ করব, হাতে সময় কম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শহীদুল হক, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম যে ব্যবসায়ীদের অনেক আগে থেকে আলোচিত হচ্ছে যে এইসব হয়রানি এবং জটিলতা কমানোর জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করার কথা বলা হচ্ছে। না, এটা ব্যবসায়ীদের পক্ষ থেকে দাবিও ছিল, কিন্তু বাস্তবতা নেই। টেকনোলজির কোনো বিকল্প নাই। টেকনোলজিকে আমি যেহেতু তথ্য প্রযুক্তির সাথে জড়িত, সেহেতু বলছি যে আপনার জবাবদিহিতা, প্রকল্পের মনিটরিংটা, এটা কিন্তু আনতে হবে। এখন যেটা আমাদের হেলাল ভাই, নাসির ভাই বা সৌর ভাই লাস্ট 2 ইয়ার্স উনি অফিস যায় না, বাসায় বসে উনি তার এত বড় একটা এম্পায়ার চালাচ্ছে। কোনোটা কি লসে যাচ্ছে? না, উনি সব ডিসিশন দিচ্ছেন, কিন্তু ওনার সেট অফ পিপল আছে। এখন আপনি যেটা বলছেন যে ঠিক, যে অনেক সময় ব্যুরোক্রেসি আমাদেরকে টেনে রাখে আর কি, তারা জবাব দিতে আসতে চায় না, এবং জবাব দিতে আসতে চায় না বলেই এই সমস্যাগুলো হয়। এই যে ধরুন কোনো কাজে প্রোয়েক্টিভ হওয়া, এটা তো তাদের দায়িত্ব। আজকে যেটা হেলাল ভাই বললেন যে ডলার বাড়লো কেন, এটা কিন্তু আরও আগে তাদের যখন 85 টাকা 84 টাকা 95 পয়সা থেকে 86 টাকা হলো, 87 টাকা হলো, 88 টাকা হলো, তখন কিন্তু বাংলাদেশ ব্যাংকে হস্তক্ষেপ করা উচিত ছিল, করে নেই। এখন 91 টাকা হয়েছে, এখনও করবে না। বৃহস্পতিবার দিন দেখবে, নেক্সট রোববারের জন্য আমি বলে দিলাম, বৃহস্পতিবার আগে করবে না। তো এখন এই জিনিসগুলো যদি আমরা না দেখি, করোনাতে এটা, এই প্যান্ডামিকটা কিন্তু 100 বছর পরে একটা প্যান্ডামিক আসে সারা ওয়ার্ল্ড ওয়াইড। এই প্যান্ডামিকটা এমন একটা প্যান্ডামিক যেটা কিন্তু উন্নত বিশ্বও হিমশিম খেয়ে যাচ্ছে। সেখানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা যেভাবে, ব্যবসায়ীরা যেভাবে তাকে সাপোর্ট করা করছে, নাসির ভাইরাদের ফ্যাক্টরিগুলো রাত দিন কাজ করে এই এক্সপোর্টটাকে ঠিক রেখেছে, সবাই কাজ করেছে। সেখানে আমরা পিছিয়ে যাচ্ছি শুধু পলিসি এবং জবাবদিহিতার জন্য। যদি এইটা সরকারের মানে সব সেক্টর যদি এইটা কাজ করতো, তাহলে কিন্তু আমাদের এই প্রবলেমটা হতো না। আর আমি একটা জিনিস বলবো যে এখন মনে হয় আমাদের চিন্তার করার সময় এসছে, আমরা আর কতদিন অর্থোডক্স ব্যাংকিং করব। অর্থোডক্স ব্যাংকিং করলে আমাদের সুদের হার কমবে না। আর সুদের হার যদি আপনি 3-এর মধ্যে না আনতে পারেন, তাহলে আমাদের ইকোনমি আগাবে না। এবং সুদের হার আপনাকে 3, 3.5 সারা বিশ্ব যেভাবে আসে সেইভাবে সুদের হার আনতে হবে।
এইটা আনতে হলে আপনাকে ডেভেলপমেন্ট ব্যাংকিংয়ে যেতে হবে, যেটা চায়না করে, যেটা ভিয়েতনাম করে, কোরিয়া করে, মালয়েশিয়া করে, এইটাতে যেতে হবে। এবং জাপান বলেন, সব উন্নত দেশে কারা করে না, ইন্ডিয়া করে না, যা কারা করে না পাকিস্তান করে না, কারা করে না এই করে না, যার জন্য আমাদের ইনফ্লেশন কম 5.3%, কিন্তু আমরা কিন্তু প্রায় আমাদের জিডিপি গ্রোথও ভালো আমরা কিন্তু উই আর ডুইং ভেরি গুড আনলাইক টু আদার কান্ট্রিজ, এবং ইন্ডিয়ার চেয়ে আমরা ভালো করতেছি। সো আমার মনে হয় যে আমাদের যদি আমরা যে প্রোয়েক্টিভ হই, আমাদের সরকারি মেশিনটি যদি প্রোয়েক্টিভ হয়, তাহলে আমাদের ব্যবসায়ীদের জন্য ভালো খবর হবে। জি, KMH শহীদুল হক, হাতের সময় কম, আমরা আলোচনা শেষ করবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ হেলাল উদ্দিন, মোহাম্মদ সবুর খান এবং নাসিরুদ্দিন আহমেদ চৌধুরী, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।